সোনাতলি নামের এক গ্রামে একটি ছোট্ট কুটির রয়েছে। সেই কুটিরেই বাস করে এক মা ও মেয়ে। মেয়েটির নাম রূপা। রূপা ষষ্ঠ শ্রেণীতে পড়ে। রূপা ছোট থাকতেই তার বাবা হঠাৎ এক কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা যান। তারপর থেকেই তার মা তাকে একা হাতে মানুষ করেছে আর তাদের সংসারটা ধরে রেখেছে। আর তাদের গরুর থেকে দুধ বিক্রি করে তাদের সংসার চলে। কিন্তু হঠাৎ ঝড়ের কারণে তাদের জমির সমস্ত ফসল আর সবজি নষ্ট হয়ে যায়। এরপর একদিন সকালে মা, ও মা, মা তোমার মন খারাপ কেন? কি আর করবো রে মা, আমাদের ক্ষেতের সব ফসল যে নষ্ট হয়ে গেল। এখন আমরা কি করে আমাদের সংসার চালাবো? তুমি এত চিন্তা করো না তো মা, একটা না একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা করেই তো বেঁচে আছি রে মা। তোর বাবা মারা গেছে সেই 5 বছর হলো। তোর বাবা মারা যাওয়ার আগে আমাদের জন্য তো কিছুই রেখে যায়নি। আমি অনেক কষ্ট করে তোকে মানুষ করেছি মা। নিজে না খেয়ে তোকে খাইয়েছি, তোকে স্কুলে পাঠিয়েছি। তুই মন দিয়ে লেখাপড়া কর মা। আচ্ছা ঠিক আছে মা, আমি মন দিয়ে লেখাপড়া করব। মা, আমাকে আমার সহপাঠীরা খেলার জন্য ডাকছে, আমি ওদের সাথে গিয়ে একটু খেলে আসি। আচ্ছা ঠিক আছে, তবে সন্ধ্যের আগে বাসায় চলে আসিস, কেমন? আচ্ছা মা, আসি তাহলে। এরপর রূপা তার সহপাঠীদের সাথে খেলতে চলে যায়। অন্যদিকে রূপার মা তার বাড়ির গরুর থেকে দুধ দহন করে সেই দুধ বিক্রি করতে বাজারে চলে যায়। এরপর পথে মধ্যে, আরে রূপার মা, কোথায় চললে? এই তো চাচাজান, গরুর দুধ দহন করে নিয়ে সেগুলো বাজারে বিক্রি করতে যাচ্ছি। আপনি তো জানেনই চাচা, কদিন আগে যে ঝড় হয়েছিল, সেই ঝড়ের কারণে আমাদের ক্ষেতের সমস্ত সবজি নষ্ট হয়ে গেছে। এখন এই গরুর দুধটুকুই আমাদের সম্বল। এই গরুর দুধ বিক্রি করে আমাদের সংসার চলছে। গরুর দুধ বিক্রি করে আর টাকাই বা পাবে তুমি? আমাদের সংসারে তো শুধু আমি আর আমার মেয়ে, চলে যাবে কোনো একভাবে। আপনি আমাদের জন্য দোয়া করবেন চাচা, আল্লাহ যেন আমাদের দিকে একটু মুখ তুলে তাকায়। সবকিছুর মালিক তো আল্লাহ, তিনি চাইলে খুব দ্রুতই তোমার এই অবস্থার উন্নতি করে দেবেন। আচ্ছা চাচা, আসি তাহলে। এরপর রুমার মা বাজারে গিয়ে দুধ বিক্রি করে সেখান থেকে কিছু টাকা পায় এবং সেই টাকা দিয়ে বাজার করে বাড়িতে নিয়ে আসে। এরপর বিকেল গড়িয়ে সন্ধে নামে। তখন বিকেল গড়িয়ে যে সন্ধে নেমে এলো, মেয়েটা যে কই গেল? এখনো সে বাড়ি ফিরল না। দেখি তো মেয়েটা কোথায় গেল? রূপা, রূপা! এরপর রূপার মা চিৎকার করে রূপাকে চারদিক খুঁজতে লাগলো। এই তো মা, আমি চলে এসেছি। একটু না দেখতে পেলে কেন এমন করো তুমি? আমি কি কোথাও হারিয়ে যাচ্ছি? ও তুই বুঝবি না খুকি, চল বাড়ি ফিরে যাই। হ্যাঁ মা, চলো যাই। এরপর রাতে খাওয়া দাওয়া শেষ করে রূপা তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। কিন্তু রূপার মায়ের ঘুম আসে না। সে চিন্তা করতে থাকে এভাবে আর কতদিন চলবে। রূপার মা সংসারে অভাবের কারণে নিজে ঠিক মতো না খেয়ে যতটুকু পারে রূপাকে খাওয়ায়, নিজের কোনো যত্ন নেয় না সে। এভাবে কিছুদিন কেটে যাবার পর হঠাৎ একদিন, আমার শরীরটা যে আর চলছে না, এভাবে বসে থাকলে কি আর হবে? কত কাজ পড়ে আছে। রূপা তো এখনো অনেক ছোট, ওকে দিয়ে কি এত ভারী কাজ করাতে পারবো? যাই, শরীর যতই খারাপ লাগুক না কেন, নিজের হাতেই কাজগুলো সেরে নেব। এরপর যত দিন যায়, রূপার মায়ের শরীর ততই খারাপ হতে শুরু করে। জিনিসপত্রের দাম আরো অনেক বেড়ে যায়। তাদের শেষ সম্বল ছিল শুধু গরুর দুধ দহন করে বাজারে বিক্রি করে কটা টাকা আয় করা। এরপর একদিন
তোমার কি কিছু হয়েছে মা? তোমাকে দেখতে এমন কেন লাগছে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক দিন কিছু খাওনি। তোমার শরীরটা কি খুব খারাপ মা? আমায় বলো। না রে মা, আমার আবার কি হবে? আমি তো ভালোই আছি আল্লাহর রহমতে। আসলে বয়স বেড়ে যাচ্ছে তো, তাই এমন হচ্ছে। যা, তুই গিয়ে পড়তে বস গে। এরপর রাতে খেতে বসে, মা আমাকে আর কটা ভাত দেবে? এইটুকু ভাত খেয়ে কি আর পেটের খিদে চায় মা? এই নে মা, তুই পেট ভরে খেয়ে নে। সব ভাত যদি আমায় দিয়ে দাও তাহলে তুমি খাবে কি মা? আমার জন্য চিন্তা করিস না, ছোটবেলায় কত না খেয়ে থেকেছি। তুই পেট পুরে খেয়ে নে মা। এরপর রূপা খাওয়া দাওয়া শেষ করে উঠে ঘুমোতে চলে যায়। সে লক্ষ্য করে তার মা সারা রাত ঘুমোতে পারে না। সারাদিন কাজ করার ফলে রাতে ব্যথা যন্ত্রণায় মা ছটফট করে, কিন্তু কখনো সে রূপাকে এই কথা জানায় না, এমনকি বুঝতেও দেয় না যে তার শরীরটা অনেক খারাপ। রূপাদের বাড়ির সেই গরুটির সঙ্গে তার খুব ভাব ছিল, অনেক ভালো বন্ধুত্ব ছিল তাদের। রূপা ঘাস কেটে এনে গরুকে খেতে দিত। এরপর একদিন হঠাৎ রূপার মা অনেক অসুস্থ হয়ে পড়ে। তখন, মা মা কি হয়েছে তোমার? তুমি এত অসুস্থ, আমাকে বুঝতে দাওনি কেন মা? আমি আজকে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। মা চলো আমার সঙ্গে। ডাক্তারের কাছে গিয়ে কি হবে রে মা? অযথা টাকাগুলো খরচা হয়ে যাবে। এই টাকাগুলো থাকলে কয়েকদিন সংসারটা চালানো যাবে। আমি ঠিক হয়ে যাব ইনশাআল্লাহ। মা তুমি যতই কিছু বলো না কেন, আজকে তোমাকে ডাক্তারের কাছে যেতেই হবে। চলো আমার সঙ্গে। এরপর রূপা জোর করে মাকে ডাক্তারের কাছে নিয়ে গেল এবং তার মায়ের সমস্ত অসুখের কথা ডাক্তারকে খুলে বলল। তখন, দেখো রূপা, তোমার মায়ের অবস্থা ভালো নয়। তোমার মা হয়তো সময় মতো খাওয়া দাওয়া করে না, আর তোমার মায়ের এমন একটি রোগ হয়েছে যার কারণে তোমার মায়ের মুখে কোনো রুচি নেই। কিন্তু বেঁচে থাকতে হলে তো খেতেই হবে, তাই না? আমি বলি কি, তুমি তোমার মাকে শুধু ঘি দিয়ে ভাত খাওয়াও, কেমন? কিন্তু ঘি কেনার মতো সামর্থ্য যে আমাদের নেই। ঘি কিনতে যে অনেক টাকা লাগবে। অত টাকা পাবো কোথায়? আমাদের বাড়িতে শুধু একটা গরু আছে। আমি বলি কি, তোমরা ওই গরুর দুধ সবটুকু বিক্রি না করে দিয়ে বাড়িতেই সেই গরুর দুধ দিয়ে ঘি তৈরি করো, তারপর সেই ঘি বাজারে বিক্রি করো। এতে করে দুধের যে দাম পেতে ঘি বিক্রি করলে তার থেকে অনেক গুণ বেশি টাকা পাবে। আর তোমার মাও ঘি দিয়ে পেট পুরে হয়তো একটু ভাত খেতে পারবে। আপনি কথাটা মন্দ বলেননি ডাক্তার সাহেব। আমি আজকেই বাড়িতে গিয়ে সব ব্যবস্থা করছি। এরপর তারা বাড়ি ফিরে আসে এবং সেই গরুর দুধ বহন করে অনেক পরিশ্রম করে। রূপা কখনো এতটা পরিশ্রমের কাজ করেনি, কারণ তার মা তাকে কখনো কাজ করতে দেয়নি। সব কাজ মা একা হাতেই করেছে। তুমি আর চিন্তা করো না তো, আমি তোমার জন্য সবকিছু করতে পারি মা। এই গরুর দুধ দহন করে তা দিয়ে ঘি তৈরি করে আমি সেই ঘি নিয়ে বাজারে বিক্রি করতে যাব। তুই কি পারবি এত কষ্ট করতে? কষ্ট কি জিনিস তা তো তোকে কখনো বুঝতে দিইনি। আর আজ দেখ, আমার শরীরটা এত খারাপ হয়ে গিয়েছে, আমি চাইলেও আর কোনো কাজ করতে পারছি না। সব তোকেই সে করতে হচ্ছে। মা তুমি তোমার শরীরের যত্ন নাও। আমি বাবা হারা হয়েছি, মাকে হারাতে চাই না মা। তুমি দেখো, এই গরুর ঘি বিক্রি করে আমাদের সংসারের অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তোর কথাই যেন সত্যি হয় রে মা। অনেক রাত হয়ে গেছে মা, তুমি এখন ঘুমিয়ে যাও তো। এরপর রূপা তার মাকে ঘুম পাড়িয়ে দিয়ে নিজে একা সারা রাত জেগে সেই গরুর দুধ থেকে ঘি তৈরি করে, কারণ এটাই ছিল তাদের শেষ সম্বল। আর সেই গরুর দুধ দহন করে
সেই দুধ বিক্রি করে তাদের সংসার চলত বলে রূপা বা তার মা কেউই কখনো গরুর দুধ খেত না। তারা ভাবত যদি নিজে না খেয়ে দুধটুকু রেখে দেয়া যায় তাহলে সেই দুধ বিক্রি করে হয়তো যে টাকা পাওয়া যাবে তা দিয়ে আরো 2 দিন সংসার চালানো যাবে। পরদিন সকালে মা, ও মা, ঘুম থেকে ওঠো। দেখো মা, আমি কি সুন্দর ঘি বানিয়েছি। কি সুন্দর সুঘ্রাণ হয়েছে দেখো। আমি এই ঘি বাজারে নিয়ে বিক্রি করতে যাবো। তবে যাবার আগে তুমি একটু ঘি দিয়ে ভাত মেখে খেয়ে নাও তো মা। দে মা, খেয়ে দেখি। এই যে মা, এই নাও। দে মা, খেয়ে দেখি। এই যে মা, এই নাও। এরপর সে ঘি মাখানো ভাত দিয়ে রূপার মা ভাত খেল। কত দিন পর যে সেইভাবে ভাত খেতে পেরেছে তার কোনো ঠিক নেই। মারে, আসলে মজার ঘি তৈরি করেছিস অনেক। এখন তুই বাজারে ঘি বিক্রি করতে পারবি তো? হ্যাঁ মা, আমি পারবো। তুমি বিশ্রাম করো, আমি এক্ষুনি এগুলো নিয়ে বাজারে যাই। এরপর রূপা ঘিগুলো নিয়ে আস্তে আস্তে বাজারের দিকে রওনা হলো। পথে মধ্যে রহিম দাদার সঙ্গে দেখা হলো তার। আরে রূপা মাঝে কোথায় যাচ্ছ? এখন তোমার মায়ের শরীর কেমন? জি দাদু, মায়ের শরীরটা একদম ভালো নয়। ডাক্তার সাহেব বলেছে মাকে ঘি মাখানো ভাত খাওয়াতে। আপনি জানেন তো, ঘি কেনার সামর্থ্য আমার নেই। আর আমাদের বাড়িতে আমাদের শেষ সম্বল ওই গরুটুকু ছাড়া যে আর কিছু নেই। তাই আমি আর মা সিদ্ধান্ত নিয়েছি সেই গরুর দুধ দহন করে তা থেকেই ঘি তৈরি করব, আর সেই ঘি বাজারেও বিক্রি করব। এটা তো অনেক ভালো বুদ্ধি। দুধের জায়গায় ঘি বিক্রি করলে তোমরা অনেক লাভবান হবে। আমাকে একটু ঘি দেবে? আমি তোমার এই ঘি কিনতে চাই, খেয়ে দেখতে চাই কেমন স্বাদ হয়েছে। কেন দেব না দাদু? আপনি আমার প্রথম খদ্দের। এই নিন দাদু। আরে তোর ঘি তো অপূর্ব স্বাদের রে। যা, তুই এখনই এগুলো বাজারে বিক্রি করে আয়। আচ্ছা দাদু, এবার আমি তাহলে যাই। এরপর রূপা বাজারে গিয়ে তার সমস্ত ঘি বিক্রি করে বাড়িতে ফিরে আসে এবং মাকে সমস্ত ঘটনা খুলে বলে। এভাবে যত দিন যায় তাদের ঘিয়ের চাহিদা ততই বাড়তে থাকে। এরপর তারা সেই ঘি বিক্রি করে অনেক টাকা জমায় এবং সেই টাকা দিয়ে আরো 2টো গরু কিনে নেয়। এরপর সেই গরুর দুধ দিয়ে ঘি তৈরি করে বাজারে বিক্রির ফলে তাদের অবস্থার অনেক উন্নতি হয়। রূপা মা, তুই আসলেই সেদিন ঠিক বলেছিলি। গরুর ঘি তৈরি করে আমাদের অবস্থার উন্নতি হয়েছে রে মা। যদি আমরা গরু বিক্রি করে দিতাম তাহলে আমরা কখনোই এত লাভবান হতে পারতাম না মা। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এবং দেখতে দেখতে রূপার মাও সুস্থ হয়ে ওঠে এবং তারা মা মেয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগে। ছোট্ট একটি গ্রামের কুঠিরে বাস করত 2 বোন। তারা 2 বোন ছিল সৎ বোন। একজন রীতা আর অন্যজন মিতা। রীতা ছিল বয়সে বড়। সে খুব চঞ্চল প্রকৃতির মেয়ে। সে সব সময় শুধু নিজের চিন্তা করত আর সে তার সৎ বোন মিতাকে খুব হিংসে করত। একদিন সকালে, এত বেলা হয়ে গেল আর তুই কিনা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? বাড়ির সব কাজকর্ম কে করবে শুনি? এই তো দিদি, আমি উঠে পড়ছি। রাতে অনেক ঠান্ডা ছিল, তাই অনেক ভালো ঘুম হয়েছে আজকে। এলো আমার মহারানী, সব কাজকর্ম ফেলে রেখে মনের শোকে ঘুমাচ্ছিলি না? যা, তাড়াতাড়ি কাজকর্মগুলো করে ফেল, আমার খুব খিদে পেয়েছে। দিদি, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি রান্না চুলায় দিচ্ছি। আমি তোকে কিন্তু কোনো রকম সাহায্য করতে পারবো না। তুই আমার থেকে বয়সে অনেক ছোট, তাই আমার কথা তোকে শুনতে হবে। আমি সব কাজ একাই করে নিতে পারবো, তুমি যাও। এরপর মিতা রান্না বান্না করছিল। তখন
কিরে, তোর এখনো হলো না? আমার সে খিদে পেয়েছে অনেক। এই তো দিদি, হয়ে এসেছে প্রায়। দুই বোন একসঙ্গে খাবার খায়। তুই খাওয়া শেষ করে গরুর কাছে যাবি, গিয়ে গরুটাকে ভালো মতো খাইয়ে তার দুধ দহন করে সেটা নিয়ে বাজারে বিক্রি করতে যাবি। আর আমি গাছ থেকে কিছু ফল পেড়ে আনি। আচ্ছা দিদি, যাও। মিতা তাদের গরুটির কাছে গিয়ে দুধ দহন করে নিয়ে বাজারে যাচ্ছিল বিক্রি করতে। তখন দিদি সব সময় আমার সঙ্গে কেন এমন করে? আমি তো তার বলার আগে সব কাজ করে রাখি। দিদি যদি বাবার মতো আমায় একটু ভালোবাসতো, আমি আর কিছু চাইতাম না। কিন্তু কি আর করা যাবে, আমার ভাগ্যটাই সে এমন। আহ, বসে বসে বড্ড ক্লান্ত হয়ে গেছি। যাই, কটা ফল পেড়ে নিয়ে পুকুর পাড়ে যাই। ওখানে বসে বসে রোদ পোহাবো আর ফল খাবো, খুব মজা হবে। রাস্তা দিয়ে যাওয়ার সময় মিতার সঙ্গে গ্রামের এক কাকিমার দেখা হয়। তখন, মেতা, তুমি এত সকালে কোথায় যাচ্ছ? কাকিমা, আমি বাজারে দুধ বিক্রি করতে যাচ্ছি। ও আচ্ছা, তা তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। আসলে আমি তোমার কাছেই যাচ্ছিলাম। আমার কিছু জামা কাপড় বানানোর দরকার ছিল। তোমার হাতের কাজগুলো যে সুন্দর, আমার এই জামা কাপড়গুলো সেলাই করে দেবে? কাকিমা, তুমি এসব নিয়ে চিন্তা করো না তো। আমি দুধগুলো বাজারে বিক্রি করে আসার পথে তোমার জামা কাপড়গুলো নিয়ে যাব। অন্যদিকে রীতা ফল পাড়তে গিয়েছিল বাগানে, কিন্তু সেই দিকে সে দেখতে পায় গাছে একটাও ফল ধরেনি। তাই তার খুব রাগ হয়। আর সে বলে, যখন বাবা বেঁচে ছিলেন তখন গাছে কত ভালো ফলন হতো। বাবা সব গাছ দেখাশোনা করতেন, গাছগুলোর পরিচর্যা করতেন। কিন্তু এখন কি যে হলো এই গাছগুলোর, এখন যে আগের মতো ফলই নেই। ধুর, এই গাছও আমি রাখবো না। এগুলো কেটে খড়ি বানিয়েও কিছু বিক্রি করলে টাকা পাওয়া যাবে। তখন মিতা বাজারের দুধগুলো বিক্রি করে ঘরে ফিরে আসে। আর সে এসে দেখতে পায় তার দিদি খুব রেগে আছে। তখন, দিদি, কি হয়েছে তোমার? তুমি এত রেগে কেন আছো? আর বলিস না, কত শখ করে গিয়েছিলাম গাছ থেকে ফল পাড়তে, কিন্তু গাছে যে একটিও ফল ধরেনি। তাই আমি ভাবছি গাছগুলোকে কেটে খড়ি বানিয়ে তা বিক্রি করব। দেখো দিদি, এই বছর হয়তো ফল হয়নি, তো কি হয়েছে? পরের বছর হতেও তো পারে, তাই না? তুই আমায় জ্ঞান দিতে আসিস না তো। আমি যখন বলেছি গাছগুলোকে কাটবো, তার মানে আমি কাটবই। দিদি, তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই। তবে আমার মায়ের লাগানো আম গাছটি কেটো না। সেই আম গাছের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তুই চুপ কর তো। তোর মা তো সেই কবেই মারা গেছে, আর তুই কিনা এখনো পড়ে আসিস তার স্মৃতি নিয়ে। আমি চিন্তা করছি কোথা থেকে দুটো পয়সা আসবে। ফল যখন হচ্ছেই না, তখন গাছ রেখে আর কি লাভ। দিদি, তুমি দয়া করে ওই গাছটি কেটো না। দেখো, নিশ্চয়ই ওই গাছটিতে একদিন না একদিন ঠিকই ফল ধরবে। সে দেখা যাবে। তুই যা তো, এখন গিয়ে রান্না কর। আমার খুব খিদে পেয়েছে। তোর একটু দুধ বিক্রি করে আসতে এত সময় লাগে? নিশ্চয়ই কোথাও বসে আড্ডা দিচ্ছিলি, তাই না? না না দিদি, ওই পাশের বাড়ির কাকিমা তার জামা সেলাই করে নিতে চেয়েছিল। ইস, আমি যে একদম ভুলে গেছি। খবরদার বলছি, তুই বাইরের কোনো কাজ করবি না, কথাটা মনে থাকে যেন। যদি আমার কথা নড়চড় হয় তবে কিন্তু খুব খারাপ হবে। এরপর রীতা মিতাকে কিছু না জানিয়ে গাছ কাটার লোক নিয়ে এসে সমস্ত গাছগুলো কেটে দেয়। তখন মিতা দৌড়ে আসে আর সেই গাছ কাটতে বাধা দেয় আর বলে, দিদি, ও দিদি, আমি তোমায় অনুরোধ করছি, এই গাছটি কেটো না। এটা আমার মায়ের লাগানো গাছ। এর বদলে তুমি যা চাও তুমি তাই পাবে। তোর এত সাহস? তুই আমার মুখের ওপর কথা বলছিস? বেশ, তাহলে চল একটা কাজ করি। আজ থেকে এই গাছে যদি কোনো ফল ধরে, তাহলে সেই ফলগুলো সব তোর। আমি কোনো দিন ভাগ চাইবো না ফলের। কিন্তু বাড়ির গরুর দুধ বিক্রি করেছি টাকা পাবি, আর কাঁথা বিক্রি করেছি টাকাগুলো পাবি। সে সব টাকা আমার হাতে তুলে দিবি। তাহলে সংসার কি করে চালাবো দিদি? আমি অত শত জানি না। রাজি থাকলে বল, নইলে এই গাছটি এক্ষুনি কেটে দেবো আমি। আচ্ছা ঠিক আছে দিদি, আমি তোমার শর্তে রাজি। তাও তুমি আমার এই আম গাছটি কেটো না। এইভাবে মিতা
তার মায়ের স্মৃতি আম গাছটিকে বাঁচায়। আর এরপর থেকে সে বাসায় সেলাইয়ের কাজ করে আর বাজারে দুধ বিক্রি করে সব টাকা দিদির হাতে দিয়ে দেয়। কিন্তু সেই আম গাছটিতে তখনও কোনো ফলন দেখা দেয় না। হঠাৎ একদিন মিতার শরীর অসুস্থ হয়ে পড়ে। তখন, তুই বাজারে দুধ বিক্রি করতে এখনো যাসনি? কত বেলা হয়ে গেছে দেখেছিস? দিদি, আজ আমার শরীরটা বড্ড খারাপ, আমি সে বিছানা ছেড়ে উঠতেই পারছি না। আজ একটু কষ্ট করে তুমি গেলে ভালো হয় দিদি। আমি যাবো গরুর দুধ দহন করতে? ভাবলি কি করে? হ্যাঁ, শোন, এইসব নাটক বন্ধ কর। আমার টাকা চাই, বুঝলি? টাকা চাই। দুধ বাজারে বিক্রি না করলে তুমি টাকা পাবে কোথা থেকে? তাই তো বলছি দিদি, আমি সুস্থ না হওয়া পর্যন্ত তুমি একটু কষ্ট করে কাজগুলো করে নাও, এতে তোমারই লাভ হবে। এরপর রীতা যখন গরুর কাছে গিয়ে দুধ দহন করতে যায়, এইসব কাজে সে অভ্যস্ত না হওয়ায় গরু তাকে আঘাত করে। আর গরু সে আঘাত খেয়ে তার খুব রাগ হয়। আর সে বলে, তবে রে পাজি গরু, তোর এত বড় সাহস, তুই আমায় আঘাত করেছিস? তোকে আজ আমি বাড়িতেই রাখবো না, আজ তোকেই আমি বিক্রি করে দেব। এরপর রীতা তার ছোট বোন মিতাকে কিছু না জানিয়ে গরুটি বিক্রি করে দেয়। মায়ের রেখে যাওয়া ধবলি থেকে এসেছিল থেনু, থেনুর থেকে পেয়েছিলাম সোনা লিখে। আজ দিদি মায়ের সেই স্মৃতিটুকু কেড়ে নিল। যদি আম গাছে আম না ধরে তখন সে দিদি এটাকেও কেড়ে নেবে। দিদি সব সময় কেন এমন করে? হে বিধাতা, তুমি দিদিকে একটু সুমতি দাও। এত টাকা দিয়ে সে করবেটা কি? কি রে মেয়ে, কি হয়েছে তোর? তুই এখানে বসে এভাবে কাঁদছিস কেন? সাধু বাবা, আমি যে আমার সব কিছু হারিয়ে ফেলেছি সাধু বাবা। আমার বাবা মা ছোট থাকতেই মারা গেছেন, আর আমার একটি সৎ বোন আছে। সে আমাকে দিয়ে সারা দিন কাজ করিয়ে নেয়, কিন্তু আমার সঙ্গে ভালো ব্যবহারও করে না। আমি সারাদিন সেই গরুটির সঙ্গে থাকি। আমার বোন তাকেও বিক্রি করে দিয়েছে। এখন আমার কাছে এই আম গাছটি ছাড়া আর কিছু নেই। এই গাছে যদি ফল ধরতো তাহলে সেটা বিক্রি করে চলতে পারতাম, কিন্তু এই গাছটি তো কোনো ফলও দেয় না এখন পর্যন্ত, আর কখনো ধরবে কিনা সেটাও জানি না। এগুলো ভেবে আমার অনেক খারাপ লাগছে সাধু বাবা। ও, এই কথা। তুই চিন্তা করিস না, তোর সব কষ্ট শেষ হয়ে যাবে এই গাছটির মাধ্যমে। তুই প্রতিদিন সকালে আমার দেওয়া এই পানি তোর এই আম গাছের গোড়ায় দিবি, দেখবি এই আম গাছ তোর ভাগ্য পরিবর্তন করে দেবে। আর হ্যাঁ, প্রতিদিন 1 ঘন্টা করে এই আম গাছটির কাছে এসে বসবি। সাধু বাবা, আপনি যা বলছেন আমি তাই করব। এছাড়া সে আমার কোনো রাস্তা নেই। মিতা আম গাছটির যত্ন বাড়িয়ে দিল। সে সাধু বাবার কথা মতো আম গাছের নিচে এসে 1 ঘন্টা করে বসে থাকতো। একদিন হলো কি, আরে এ আমি কি দেখছি? আমার কাছে এত আম হয়েছে, এটা আমি স্বপ্ন দেখছি না তো? এই আমার আম গাছে তো। এই আমগুলো পেড়ে বাজারে বিক্রি করলে আমাদের আর কোনো অভাব থাকবে না। এরপর মিতা সেই গাছের আমগুলোকে পেড়ে তা বাজারে বিক্রি করে এবং সেখান থেকে সে অনেকগুলো টাকা পায়। মিতা, কোথায় আসিস বোন আমার? এ কি শুনছি আমি? আমাকে আজ দিদি বোন বলে ডাকছে, নাকি আমি ভুল শুনছি? তুই ঠিকই শুনেছিস রে বোন, আমি তোকে বোন বলেই ডেকেছি। আসলে মিতা, তুই তো জানিস আমার গরুটিকে আমি বিক্রি করে দিয়েছি, আর অন্য গাছগুলোও কেটে বিক্রি করে দিয়েছি। এখন আমার হাতে আর কোনো টাকা পয়সা নেই। এইভাবে কি আর চলা যায় বল? তোর কাছে কত আম, আর তা দিয়ে তো তুই বেশ ভালো টাকাই পাস। সেই টাকা থেকে আমায় কিছু ধার দিবি? দেখো দিদি, তুমি আমার বোন, কিন্তু তুমি আমার সঙ্গে এতদিন খুব খারাপ ব্যবহার করেছো দিদি। আমাকে দিয়ে সব কাজ করিয়ে নিয়েছো, কিন্তু তবুও আমি তোমাকে কিছু বলিনি দিদি।
কারণ আমি তোমাকে সম্মান করি। আমি নিষেধ করার পরেও তুমি গরুটিকে বিক্রি করে দিলে। তুমি তো আমার আম গাছটিও কেটে ফেলতে চেয়েছিলে, তাই না? আমি কোনোভাবে সেটিকে বাঁচিয়ে রেখেছিলাম, আর তাই বলে আম গাছ আজ আমার ভাগ্যের পরিবর্তন করেছে। দেখো, আজ আমার কোনো অভাব নেই। সব কাজে ধৈর্য ধারণ করতে হয় দিদি। ধৈর্য ধারণ করলে একদিন না একদিন সেটার ফল নিশ্চয়ই পাওয়া যায়। আর সেদিন যদি তুমি রেগে না গিয়ে গরুটিকে বিক্রি না করতে, তাহলে তোমারও আজ এই দশা হতো না। তোকে এতক্ষণ খুব ভালো করে বোঝালাম, তুই তো বুঝলি না। তাহলে শোন, ওই আম গাছটিতে আমারও ভাগ আছে, কারণ তুই তো আমার বোন। তোর সব কিছুতেই আমার ভাগ আছে। তুই না চাইলেও আমাকে ওই আম গাছের আম দিতে হবে। তুমি তো বলেছিলে এই আম গাছটি এখন থেকে আমার হয়ে গেছে। সেদিন তুমি আমার এই আম গাছটির বদলে আমার থেকে সবসময় টাকা আর আমার থেকে সবকিছু নিয়েছিলে। আর আজ যখন এই গাছে ফল হয়েছে, তখন তুমি এসেছো ভাগ চাইতে। হ্যাঁ, চাইছি। আচ্ছা, বেশ, ঠিক আছে। আজ থেকে এই গাছটি আমি তোমায় দিয়ে দিলাম। আমার আম গাছটি আমার ভাগ্য পরিবর্তন করে দিয়েছে, আর সেই আম গাছ আমি তোমায় দিয়ে দিলাম, কারণ তুমি আমায় বোন ডেকেছো। আমি এতেই খুশি দিদি। এরপর মিতা সেই আম গাছের মালিকানা রীতাকে দিয়ে দেয়, এবং রীতা সেই আম গাছের আর কোনো পরিচর্যা করে না। সে ভাবে যে পরিচর্যা না করে সে এই গাছ থেকে ফল পাবে। কিন্তু দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই সেই গাছটি আবার ফল শূন্য হয়ে পড়ে। তখন রীতা আবারও সেই আম গাছটিকে কেটে ফেলতে চায়। তখন মিতা বলে, দিদি, তুমি আমার মায়ের এই স্মৃতির আম গাছটি কখনো কাটবে না। আমি ভালোবেসে তোমাকে গাছটি দিয়েছিলাম, কিন্তু তুমি সেটার মান রাখতে পারোনি দিদি, আর তাই এই গাছটি আজ ফল শূন্য। আমি আবার আমার গাছটিকে ফেরত চাই। ঠিক আছে, আজ থেকে এই গাছটি তোর। এরপর থেকে মিতা আবারও সেই গাছটিতে পানি দেয় এবং তাকে পরিচর্যা করতে শুরু করে, এবং অল্প কিছুদিনের মধ্যেই আবারও সেই গাছটি ফলে পরিপূর্ণ হয়ে ওঠে। আর তা দেখে রীতা তার ভুল বুঝতে পারে এবং তার বোন মিতাকে বলে, মিতা, আমি আমার ভুল বুঝতে পেরেছি বোন। আসলে তুই ঠিকই বলেছিস, ধৈর্য ধরে কোনো কাজ না করলে কখনোই সেই কাজে সফল হওয়া যায় না। তুই আমায় মাফ করে দে বোন। আমি তোকে দিয়ে অনেক কাজ করিয়ে নিয়েছি, তোর সাথে ভালো ব্যবহারও করিনি। আমি আমার ভুল বুঝতে পেরেছি বোন। আজ থেকে আমি আর তুই দুই বোন মিলে বাড়ির সব কাজ করব। এখন থেকে আমরা একসঙ্গে থাকবো। দিদি, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। চলো দিদি, আমরা এখন একসঙ্গে এই গাছের ফল পেড়ে তা বিক্রি করে আসি। এরপর তারা দু বোন মিলে বাজারে সেই ফল বিক্রি করে অনেক টাকা পায়, এবং সেই টাকা দিয়ে খুব সুখেই তাদের দিন কাটাতে শুরু করে। এখন এই আম গাছটির ফল থেকেই তাদের ভাগ্যের পরিবর্তন হতে শুরু করে। তাই তারা এই গাছটির নাম দেয় ভাগ্যের আম গাছ।